সমুদ্রের গভীরতার থেকেও বেশি গভীর তার ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন রকম রহস্যগুলো। পৃথিবীর এই বিশাল সমুদ্রের প্রায় ৭১% অংশ আজও মানুষের কাছে অজানাই রয়ে গেছে। আর এই অজানা ৭১%-এ কি রহস্য লুকিয়ে আছে সেটিও বিজ্ঞানীদের কাছে একটি বিরাট বড় মিস্ট্রি আজকের এই উন্নত বিজ্ঞানের যুগেও। তবে এই অজানা রহস্যকে উন্মোচন করার জন্য বিজ্ঞানীরা দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছেন। আর সেই কারণেই প্রায় আমরা প্রতিদিনই নতুন নতুন তথ্য পাচ্ছি গভীর সমুদ্রের তলদেশ থেকে। সেরকমই সমুদ্রের গভীর থেকে খুঁজে পাওয়া রহস্যজনক কিছু জিনিস সম্বন্ধে অলরেডি একটি ভিডিও আমি আপলোড করে রেখেছি। আজ এই ভিডিওটি হলো তার সেকেন্ড পার্ট। আপনারা যদি প্রথম ভাগটি এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে প্রথম ভাগটি দেখে আসতে পারেন, বা এই ভিডিওটি দেখার পরেও আপনারা প্রথম ভাগটি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতেও আমি এমন কিছু রহস্যজনক জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেগুলো সমুদ্রের তল থেকে খুঁজে পাওয়া গেছে, যেটি আমি প্রথম ভাগে দিতে পারিনি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত। তাই আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট তৈরি করছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি সকলকে, যারা এই বিষয়ে জানতে আগ্রহী শুধুমাত্র তাদের কাছেই। তাহলে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের ভিডিওতে। বন্ধুরা, এই অদ্ভুত প্রাণীটিকে একবার দেখুন। এর নাম ডুগং। আপনি চাইলে এটিকে সামুদ্রিক গরুও বলতে পারেন। এটি একটি মিডিয়াম সাইজ মেরিন ম্যামল। এই প্রাণীটি লম্বায় প্রায় 2 থেকে 3 মিটার এবং এর ওজন প্রায় 300 কেজি পর্যন্ত হতে পারে। মাংস এবং চর্বির জন্যে অবৈধ শিকারীরা মাঝে মধ্যেই এই প্রাণীটিকে নির্বাধে শিকার করে থাকে। চোরা শিকারীদের কারণেই ডুগং প্রাণীটি এখন প্রায় লুপ্ত প্রাণীতে পরিণত হতে চলেছে। এক শ্রেণীর মানুষ যারা এদেরকে মেরেই আনন্দ পায়, কারণ এদেরকে মেরে তাদের পকেটে মোটা টাকা ঢোকে। কিছু বছর আগে ইন্দোনেশিয়ায় কিছু জেলে মিলে একটি ডুগংকে ধরে এবং সমুদ্রের নিচে একটি খাঁচা তৈরি করে সেই খাঁচায় চেন দিয়ে বেঁধে রাখা হয় এই প্রাণীটিকে। মাদার ডুগংটিকে তারা মোটা চেন দিয়ে বেঁধে রাখে সেই খাঁচার ভেতরে। ট্যুরিস্টদের দেখানোর জন্য এটিকে চেন দিয়ে বেঁধে সমুদ্রের তলায় খাঁচায় রেখে দেওয়া হয়। যখন ধীরে ধীরে ট্যুরিস্টরা এই প্রাণীটিকে দেখতে আসে, এর ছবি সমস্ত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ফটোটি ইন্দোনেশিয়া ফিল্মফেয়ার পর্যন্ত পৌঁছে যায় এবং সরকারের তৎপরতায়, সরকারের আদেশে এই প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এবার আপনাদের যে জিনিসটি দেখাতে চলেছি সেটি কোনো সাধারণ জিনিস নয়। এটা দেখার পর আপনারা হয়তো আপনাদের জিভ কামড় দেবেন। টেন গ্রেভইয়ার্ড। সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া খুব একটা আশ্চর্যজনক কোনো ব্যাপার নয়, কিন্তু সমুদ্রের একেবারে তলদেশ থেকে দুটো ট্রেনের ইঞ্জিন একটি অসাধারণ ব্যাপার বলে আমার মনে হয়। হ্যাঁ বন্ধুরা, ভুল কিছু শোনেননি, একেবারে ঠিকই শুনেছেন। দুটো গোটা ট্রেনের ইঞ্জিন খুঁজে পাওয়া গেছে সমুদ্রের তলদেশ থেকে, সেটিও আবার 90 ফুট গভীরতা থেকে। 1985 সালের ঘটনা। নিউ জর্জির সমুদ্রের তল থেকে 90 ফুট গভীরতার মধ্যে পল হেল্পার নামে একজন ব্যক্তি 2টি ট্রেনের ইঞ্জিন খুঁজে পান। ইঞ্জিন দুটিকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর পল হেল্পার জানান যে এই 2টি ইঞ্জিনই 222T মডেলের, আর এই 2টি ইঞ্জিন ছিল আসলে স্ট্রিম ইঞ্জিন। 1850 সালে এই 2টি ইঞ্জিনের নির্মাণ করা হয়েছিল। ইঞ্জিনটির ওজন ছিল শুধুমাত্র 15 টন, যদিও সেই সময় ইঞ্জিনগুলোর ওজন হতো 35 টনেরও বেশি। আর্কিওলজিস্টরা মনে করেন নির্মাণের কিছুদিন পরেই ইঞ্জিন দুটো সমুদ্রে তলিয়ে গিয়েছিল। কিন্তু ট্রেন ইঞ্জিন তো থাকবে মাটির ওপরে, সেটি সমুদ্রের তলায় কিভাবে পৌঁছলো, এই উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এটি একটি আনসলভ মিস্ট্রি হয়ে রয়ে গেছে আজ পর্যন্ত। এবার সিলফ্রা, দ্য ক্র্যাক বিটুইন 2 কন্টিনেন্টস। 2টি কন্টিনেন্টের মধ্যবর্তী বর্ডার লাইনটিকে ম্যাপের মধ্যে দেখতে পাওয়া তো ভীষণই সাধারণ একটি ব্যাপার, কিন্তু এরকমই বর্ডার লাইন যদি আমরা সমুদ্রের তলদেশে, সমুদ্রের গভীরে দেখতে পাই তাহলে সেটি কিন্তু আশ্চর্যের চাইতে কোনো অংশে কম নয়। আইসল্যান্ডের থিঙ্ক ওয়াল বাটন লেগে টেকটনিক প্লেটের উপরে পড়া একটি লম্বা ফাটল ইউরোপ এবং আমেরিকা কন্টিনেন্টকে আলাদা করছে। পৃথিবীর সবথেকে বড় ফাটল বলে মনে করছেন বিজ্ঞানীরা এই সেলভা ফাটলটিকেই।
আর সব থেকে মজার ব্যাপারটি হলো ডুবুরিদের জন্য এটা কিন্তু একটা স্বর্গ। ডুবুরিরা এই ফাটলে সাঁতার কাটতে ভীষণই পছন্দ করেন। ফাটলটির গভীরতা প্রায় 60 মিটার পর্যন্ত। তবে ডুবুরিদের সুরক্ষার কথা মাথায় রেখে 18 ফুট গভীরতা পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে তাদের। আর এই লেগে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সেলফা ফাটলটি প্রতি বছর প্রায় 2 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে। অ্যাপোলো 11 ইঞ্জিন। নাসার অ্যাপোলো 11 মিশনটি ছিল পৃথিবীর সব থেকে প্রথম মানব অভিযান চাঁদের বুকে। আমি জানি এই ব্যাপারটা আপনারা সকলেই জানেন, তবে এবার যেটা বলতে চলেছি এটা হয়তো আপনি জানেন না। এই ঐতিহাসিক মিশনটির সঙ্গে যুক্ত একটি জিনিস ভীষণই গুরুত্বপূর্ণ। মার্চ 2012 অ্যামাজনের সিইও জেফ বেজোসের একটি এক্সপেডিশন টিম আটলান্টিক ওশানে অ্যাপোলো 11 মিশনের ব্যবহৃত রকেট ইঞ্জিনের অবশেষ খুঁজে বের করেন। নাসা এতদিন পর্যন্ত জানতো যে তাদের এই ইঞ্জিনটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, তার কোনো অংশ আর অবশিষ্ট নেই। কিন্তু জেফ বেজোসের অত্যন্ত কৌতূহলের কারণে প্রায় 40 বছর পর এই অবশেষ আবার খুঁজে বের করা হয়। মিশনের সময় অ্যাস্ট্রোনটদের স্পেসে লঞ্চ করার পর F1 রকেট ইঞ্জিন ঘন্টায় প্রায় 5000 মাইল গতিতে পৃথিবীতে ফিরে আসার সময় আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়। 2012তে যখন এটিকে খোঁজার জন্য একটি সার্চ অপারেশন চালানো হচ্ছিল, তখন এই ইঞ্জিনটি 14,000 ফুট গভীরে পাওয়া যায়। তো যাই হোক, এটিকে সমুদ্রের তল থেকে উদ্ধার করে বর্তমানে সিয়াটল মিউজিয়ামে রাখা হয়েছে। দ্য পার্পল গ্লোব। বন্ধুরা, প্রথম ঝলকে এটিকে হয়তো আপনার মূল্যবান একটি রত্ন বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটি কিন্তু কোনো রত্ন বা পাথর নয়। এটি হলো লিভিং অর্গানিজম। প্যাসিফিক ওশেনের গভীরে বিজ্ঞানীরা এটিকে খুঁজে বের করেছে। আসলে 2016তে করা একটি রোবট মিশনের মাধ্যমে এই জিনিসটিকে খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা এটিকে একটি নতুন ক্রিয়েচার বলে মনে করছেন। কিছু লোক মনে করেন এটি টিউনিকেট নামের একটি ক্রিয়েচারের ছোট রূপ। কিছু বিজ্ঞানী তো এটি কোনো একটি ক্রিয়েচারের ডিম বলেও মনে করছেন। আপনাদের কি মনে হয়? যদি আপনাদের জানা থাকে এই জিনিসটি সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আইসি ফিঙ্গার অফ ডেথ। বন্ধুরা, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম ন্যাচারাল ফিনোমেনা আপনি জীবনে দেখেননি। আইসি ফিঙ্গার অফ ডেথ সমুদ্রের গভীরে থাকা ভীষণ বড় রহস্যময় একটি বস্তু। এটি একটি বরফের লম্বা লাইন যেটি জমতে জমতে সমুদ্রের তলদেশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, এবং সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছানোর পরই এটি সেখানে থেমে থাকে না, আশেপাশে ছড়িয়ে পড়ে এই বরফের জাল। এর মধ্যে যদি কোনো সামুদ্রিক জীব আটকা পড়ে যায়, তারা এই বরফেই একেবারে কবর হয়ে যায়। এই কারণেই এটির নামকরণ করা হয়েছে আইসি ফিঙ্গার অফ ডেথ। বিবিসি এই ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেছিল। তারপর থেকেই এই ঘটনাটি সম্পূর্ণ ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে যায়। তবে এই ফিনোমিনার ব্যাপারটিতে বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের উপরিভাগ এবং তলদেশের তাপমাত্রায় অন্তর থাকায় বরফের লাইনটি ভীষণই বিপজ্জনক একটি রূপ নেয়। দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট শিপরেক। বুলগেরিয়ার ব্ল্যাক সিতে রিসার্চাররা পৃথিবীর সব থেকে পুরনো জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করেছেন। শুনলে অবাক হবেন, এই জাহাজটি প্রায় 2400 বছর পুরনো। ব্ল্যাক সির প্রায় 2000 মিটার গভীরে এই জাহাজটিকে উদ্ধার করেছেন রিসার্চাররা। কাঠের তৈরি একটি জাহাজ, যেটি লম্বায় ছিল প্রায় 23 ফুট। যেখানে এই জাহাজটি ডুবে গিয়েছিল সেখানে অক্সিজেন ভীষণই কম পরিমাণে ছিল, তাই কাঠ দিয়ে তৈরি এই জাহাজটি 2400 বছর পরও এখনো মোটামুটি ভালো অবস্থাতেই পাওয়া গেছে। এই জাহাজটি সমুদ্রের এতটা গভীরে থাকার কারণে খুব ভালোভাবে এই জাহাজটি সম্বন্ধে এক্সপ্লোর করা সম্ভব হয়নি বিজ্ঞানীদের পক্ষে। দ্য ব্যাল্টিক সি অ্যানোমালি। ব্যাল্টিক সি অ্যানোমালি সমুদ্রের বড় বড় রহস্যগুলোর মধ্যে অন্যতম একটি রহস্য। 2011তে সোনার স্ক্যান করে পিটার ল্যান্ডবার্গ প্রথমবারের জন্য এটিকে খুঁজে বের করেন। প্রথম ঝলকে আপনার হয়তো এটা কোনো ইউএফও বা এলিয়েন শিপ বলে মনে হতে পারে। আসলে সিনেমাতে আমরা যে সমস্ত ইউএফও ছবি দেখি, এর শেপটাও অনেকটা সেই রকমই। অবজেক্টটির ডায়ামিটার প্রায় 200 ফুট। কোনো অ্যাঙ্গেল থেকেই এটিকে ন্যাচারাল ফর্মেশন বলে আপনার মনে হবে না। এর কারণেই বেশিরভাগ মানুষই এটিকে এলিয়েন শিপ বা ইউএফও বলেই দাবি করেন। এরকম প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো যাই হোক, সোনার স্ক্যান করার পর দ্বিতীয় একটি টিম যখন এর ব্যাপারে আরও খবর সংগ্রহ করতে যান, এই অবজেক্টটির কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই তাদের সমস্ত ইলেকট্রিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। তাই ফটো আর কোনো রকম স্যাম্পেল ছাড়াই তারা ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনার পরে মানুষকে আর কে থামিয়ে রাখে? এটিকে তো ইউএফও বলে মানুষ ধরেই নিয়েছে একেবারে। 2012 সালে একটি টিম এই অবজেক্টটি পর্যন্ত পৌঁছে যেতে সমর্থ হয়।
অবজেক্ট থেকে স্যাম্পেল কালেকশন করে নিয়ে আসে। স্যাম্পেলগুলোর মধ্যে ছিল গ্রানাইট, নাইস এবং স্যান্ডস্টোন, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় হোক না হোক এটা একটা ন্যাচারাল বা প্রাকৃতিক বস্তু। এই বিষয়ে আর কোনো রকম সন্দেহ থাকা উচিত নয়। এসএস গ্র্যাসহোপা অডিসি মেরিন এক্সপ্লোরেশন কোম্পানির জন্য 1941 সালে ডুবে যাওয়া এসএস সোফা জাহাজটিকে খুঁজে বের করার লটারি পাওয়ার থেকে কোনো অংশে কম নয়। রূপোর বাটে ভর্তি করা এই জাহাজটি 1941 সালে জার্মানির হামলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে গিয়েছিল। এই হামলায় 85 জন মানুষ মারাও গিয়েছিল। আগামী 70 বছর পর্যন্ত জাহাজটির কোনো খোঁজ পাওয়া যায়নি। 2011 সালে ওডিসি মেরিন এক্সপ্লোরেশন কোম্পানি এই জাহাজটিকে খুঁজে বের করে। জাহাজটি সমুদ্রের প্রায় 4700 মিটার গভীরে ছিল। জাহাজের সাথে সাথে তারা রূপোর বাটগুলোকে উদ্ধার করেছে, যেগুলো একটি বিরাট বড় খাজানার চাইতে কোনো অংশে কম নয়। এই রূপোর বাটগুলো সব মিলিয়ে মূল্য দাঁড়ায় $200 মিলিয়ন। যদিও এই জাহাজটি ছিল ব্রিটিশ সরকারের, তাই এই রূপোর বাটগুলোর ওপরও অধিকারও ছিল তাদের। ওডিসি মেরিন এবং ব্রিটিশ সরকারের মধ্যে একটি ডিল তৈরি হয়। এতে 80% চাঁদি মানে 80% রূপোর বাট নেবে ওডিসি মেরিন, আর মাত্র 20% পাবে ব্রিটিশ সরকার। এটাই ঠিক হয়। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত 48 টন রূপোর বাট এই জাহাজটি থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।